আজকে আমি আপনাদের সঙ্গে যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি সেটা আমার বাবার বন্ধুর সঙ্গে ঘটা 18 বছর আগের একটি ঘটনা। তার সঙ্গে ঘটেছিল আরও 11 বছর আগে। তার মানে বলা চলে ঘটনাটি আরও প্রায় 29 বছর আগের। মানে আমি 18 বছর পরে সেই ঘটনার বিস্তারিত জানতে পেরেছি এবং সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। ঘটনাটি ঘটেছিল যখন আমি আমার বাবার সাথে মাগুরাতে ছিলাম। তখন আমার বাবা একজন সরকারি কর্মকর্তা ছিল, সেহেতু বিভিন্ন সময়ে আমাকে নানান জেলায় ঘুরে বেড়াতে হতো। আমার বাবা ডিসি অফিসের একজন সরকারি কর্মকর্তা ছিল, মাঝে মধ্যেই তার ট্রান্সফার হতো। তবে সেইখানে তার ছোটবেলার এক বন্ধুর সঙ্গে তার পরিচয় হয়েছিল। আমার বাবারা জন্মসূত্রে ঢাকায় থাকতো। ঢাকায় থাকাকালীন সেই বন্ধুর সঙ্গে আমার আব্বা অনেক ঘুরেছে। তো যখন আমরা মাগুরাতে যাই তখন আব্বার সেই বন্ধুর সঙ্গে তার পরিচয় হয়েছিল এবং সেই বন্ধুর বাড়িতে আমরা অনেকবার গিয়েছি। এবং পরবর্তীতে যখন জানতে পারলাম সেই বন্ধুর যে স্ত্রী ছিল সেটা আমি বিগত কয়েক বছর আগে জানতে পেরেছি আমার আব্বার মুখ থেকেই। আব্বা মারা যাওয়ার আগে আমাকে এই ঘটনা বলে গিয়েছিলেন এবং আমি আব্বাকে অনেকবার জিজ্ঞেস করেছি যে আব্বা, তুমি আমাকে তোমার ওই বন্ধুর বাসায় নিয়ে যেতে কেন চাইতে না, আর সেখানে নিয়ে গেলেও আমাকে এক জায়গায় চুপচাপ বসে থাকতে কেন বলতে। আব্বা মারা যাওয়ার আগে সেই ঘটনা আমাকে বলে গিয়েছে। তো ঘটনাটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি আপনাদের কাছে ঘটনাটি ভালো লাগবে। প্রিয় দর্শক, আমাদের আজকের ঘটনাটি সব থেকে ব্যতিক্রম এবং একটু অন্যরকম হতে চলেছে, সেহেতু সবাই মনোযোগ দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত থাকবেন। বরাবরের মতোই কণ্ঠে আমি আরজে ইমরান আপনাদের সঙ্গে আছি এবং আপনারা দেখছেন দ্য মেগা বক্স। আপনারা যদি এখন পর্যন্ত আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে চলুন বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি ঘটনায় চলে যাই। সময়কাল ছিল 2006। তখন আমার বয়স 8 কি 9 বছর হবে। আমাকে মাগুরার একটা স্কুলে ভর্তি করিয়ে দেওয়া হলো। আমরা এখানে 2 বছরই ছিলাম এবং ট্রান্সফার হয়ে আসার পরে আমি এখানেই পড়াশোনা করেছি। তো আমার আব্বা মাঝে মধ্যেই রাত্রেবেলা একটা জায়গায় যেতেন। আমি আমার আব্বাকে খুব ভালোবাসতাম, যার কারণে আব্বার সঙ্গেই সখ্যতা আমার বেশি ছিল। তো আব্বা এক রাতে আমাকে একটা বাড়িতে নিয়ে গেলেন। সেই বাড়িতে নাকি তার বন্ধু থাকে, ছোটবেলার বন্ধু, এবং ঢাকার একই স্কুলে তারা বেশ কয়েক বছর পড়াশোনা করেছে। তো আমি আব্বাকে জিজ্ঞেস করতাম যে আমি আপনার ওই বন্ধুর বাসায় যাব, কিন্তু আব্বা কোনোভাবেই সেই বাড়িতে আমাকে নিতে চাইতেন না, বা তিনি নিজেই সেখানে গিয়ে দেখা করে আসতেন। তো সেই বন্ধুটির বাসায় আমি একদিন গিয়েছিলাম। তখন আমার বয়স এরকমই 8-9 বছর হবে। মানে আমরা ওইখান থেকে চলে আসার মাত্র কয়েক মাস আগে আর কি, আব্বার যখন ট্রান্সফার হলো তার কয়েক মাস আগে। তো সেখানে যাওয়ার পর আমি তো সমস্ত কিছু দেখেছি। তবে আমার তার বন্ধু মানে সেই কাকার যেসব ছেলেপুলে ছিল তারা আসলে খুবই অদ্ভুত ছিল এবং মানুষের সঙ্গে মানে আমার সঙ্গে মিশতে চাইতো না ঠিক মতো, এবং তারা আচমকা গায়েব হয়ে যেত। মাত্র দেখলাম এখানে, একটু পরে অন্য কোথাও চলে গিয়েছে। তো এই কারণে তাদের সঙ্গে খেলতেও আমাকে দিত না। তো সব মিলিয়ে ওই জায়গার স্মৃতি যেটা, ওইটা আমার মাথার মধ্যে গেঁথেছিল। তো বেশ কয়েক বছর আগে আমি আব্বাকে যখন জিজ্ঞেস করলাম যে আব্বা, তুমি ওই বাসায় আমাকে কেন নিয়ে যেতে চাইতে না এবং ওই বাসায় কি ছিল, সে বারবারই বলতো যে ওখানে যাওয়া লাগবে না, ওইখানে সমস্যা আছে, ওইখানে মানে এরকমভাবে বলার চেষ্টা করতো। কিন্তু আমি পরবর্তীতে যখন জিজ্ঞেস করেছি তখন আমার আব্বা আমাকে পুরো ঘটনাটা খুলে বলে এবং সেটা শোনার পর আমি আসলে হতভম্ব হয়ে যাই যে এটাও আসলে বাস্তবে ঘটা সম্ভব কিনা। আমি জিনপরিতে বিশ্বাস করি, কিন্তু এরকমটা যে আদতেও হয় সেটা আব্বার মুখ থেকে ঘটনাটা না শুনলে আমি আসলে বুঝতে পারতাম না। তো আব্বা আমাকে বলল যে তার ওই বন্ধু তার সঙ্গে একসঙ্গে বেশ কয়েক বছর স্কুলে পড়েছে এবং আব্বা নিজেও তাজ্জব বনে গিয়েছিল যখন তার সঙ্গে বহু বছর পর দেখা হলো এবং সে এইখানে এরকম অবস্থায় দেখতে পাবে সেটা কখনোই ভাবতে পারেনি। ওদিন সন্ধ্যাবেলা, মানে যেদিন তার বন্ধুর সাথে আব্বার দেখা হয়েছিল, সেদিন সন্ধ্যাবেলা নামাজ পড়তে গিয়ে তাকে মসজিদে আসলে দেখে। ওদের বাড়ি হচ্ছে মাগুরা সদরেই ছিল। তো মসজিদে দেখার পর আব্বার সঙ্গে তার কথা হয় এবং সে একজন হুজুর এবং ওই মসজিদে সে ইমামতি করে। তো আব্বা যখন দেখতে পেল যে তার নিজেরই বন্ধু এই মসজিদের ইমাম, তো তার দেখে ভালো লাগলো এবং সে এগিয়ে গিয়ে বললো কি যে তুই অমুক না? তো তখন সেই লোকটি বললো কি যে হ্যাঁ আমি অমুক, এত বছর পর তোর সঙ্গে দেখা। তো ওইখান থেকে হচ্ছে আব্বার প্রথম তার সাথে দেখা এবং বললো কি যে এইখানে ট্রান্সফার হয়ে এসেছে এবং এখানে তিনি কতদিন থাকবেন জানি না, তবে এখন এখানে কর্মরত আছেন। তো তাদের সঙ্গে এরকমভাবেই কথোপকথন হয় এবং মিলবন্ধন হয়। তো আব্বা আসলে জানতো না যে সেই বন্ধুটি
কাকে বিয়ে করেছে বা তার বাড়িতে কি, সেটা সেখানে যাওয়ার পরে সে বুঝতে পারে। তো সেই বন্ধুটির সঙ্গে ওইখানে দেখা এবং তাকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য, মানে আমার আব্বা তাকে বাড়িতে আনার জন্য অনেক জোরাজুরি করে, কিন্তু সে আসলে এক প্রকার আসে না আর কি, বলে যে একদিন আসবো। তো ওরকম এক শুক্রবারে নামাজ শেষ করে আমার আব্বা তাকে জোরজবস্তি করে বাসাতে নিয়ে আসে দাওয়াত করে। এর আগের দিনও বলেছে যে অবশ্যই আমার বাসায় যাবে, কিন্তু সে যেতে রাজি হয় না, কিন্তু এক শুক্রবার সে রাজি হয়েছে আসার জন্য এবং প্রথমবারের মতো সে আমাদের বাসায় এসেছিল দাওয়াত খাওয়ার জন্য। তো সে যেহেতু এসেছে, তো সে নিশ্চয়ই তাদের বাসায় আমাদেরকে দাওয়াত দিবে। তো আব্বাকে তাদের বাসায় দাওয়াত দিচ্ছে এবং পুরো ফ্যামিলি সহকারে দাওয়াত দিয়েছে। তো ওই দিন হচ্ছে কি আমরা সেই কাকার বাসায় প্রথমবার গিয়েছিলাম এবং খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে এসেছিলাম। তো আমার যে কাকি ছিল, মানে হচ্ছে যে ওই হুজুরের বউ, আমার আব্বার ফ্রেন্ডের যে বউ ছিল, তিনি সবসময় ঘোমটা দিয়ে থাকতেন, লম্বা ঘোমটা। আমি ওই বয়সে হয়তো অত কিছু বুঝতাম না, অবজার্ভ করতাম না, তবে আমার এই জিনিসটা অকওয়ার্ড লেগেছে যে তার ছেলে মেয়েরা আমাদের সঙ্গে খেলতে চাইতো না, অথবা সে যদি খেলতামও দেখা যেত যে মাত্র এখানে দেখেছি, তারা অন্য কোথাও চলে গিয়েছে, মানে সেকেন্ডের মধ্যে তারা এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেতে পারতো। এই জিনিসটা দেখে আমার খটকা লেগেছিল। তো ওই দিনকে যখন খাওয়া দাওয়া করলাম এবং কথাবার্তা বলে আব্বা চলে আসলো, তো সেই দিনটা স্বাভাবিক ছিল। তো এর পরের দিন আব্বা হচ্ছে গিয়ে আব্বাকে ওই বন্ধু মসজিদে মাগরিবের নামাজ শেষ করে তার সঙ্গে দেখা হয়েছে এবং দেখা হওয়ার পরে আব্বাকে নাকি তারা তার বাসায় নিয়ে গিয়েছে এবং বাসায় নিয়ে গিয়ে চায়ের দাওয়াত আর কি, যেহেতু মসজিদের পাশেই ওই হুজুরের বাসা ছিল, ওই আব্বার যে বন্ধু ছিল সেই বন্ধুর বাসা ছিল। তো সেই সুবাদে সে সন্ধ্যার দিকে সেখানে চা খাওয়ার জন্য যায়। তো সেখানে যাওয়ার পর আব্বার যে বন্ধু তিনি হচ্ছে গিয়ে বললো কি যে তুই এখানে দাঁড়া, আমি একটু উপর থেকে আসছি, নিশ্চয়ই উপরে কিছু আছে সেটা আনতে হবে, কিছু একটা আনতে ছাদে গেল আর কি। তো তারা যে বিল্ডিংয়ে থাকতো ওই বিল্ডিংয়ে আসলে তারা ব্যতীত অন্য কেউ থাকতো না, পুরো বিল্ডিংটাই হচ্ছে তাদের ভাড়া নেওয়া ছিল ওই হুজুরের, এবং বিল্ডিংটা ছিল 14 তলা। তো উনি যাওয়ার আগে হচ্ছে কি ওই কলিং বেলটা চেপে গিয়েছিল। তো কলিং বেল খোলার সঙ্গে সঙ্গে আব্বা আসলে যেটা দেখে সেটা দেখার জন্য সে মোটেই প্রস্তুত ছিল না। সে খেয়াল করলো যে অদৃশ্য কোনো জিনিস দরজা খুলেছে, কিন্তু দরজার ওই পাশে কিচ্ছু নেই, মানে দরজা খুলেছে ঠিকই এবং দরজার ওই পাশে কিছু নেই, আচমকা একটা জিনিস দৌড় মেরে এখান থেকে চলে গিয়েছে। তো এটা দেখে আব্বা কিঞ্চিত ভয় পেয়ে যায়। সে দেখেছে যে স্পষ্ট কি একজন দরজা খুলেছে এবং হাতও দেখেছে পর্যন্ত, একটা ফর্সা ধবধবে একটা সাদা হাত, সেই হাতটা দেখেছে এবং যখনই দরজার সামনে মুখোমুখি হয়েছে আর কি, ঠিক তখনই সেই জিনিসটা তার সামনে থেকে গায়েব হয়ে গিয়েছে। আব্বা ভালো মতো দেখেনি, চেহারা দেখেনি, তবে হাত এবং তার নিচের অংশটুকু সে খুব ভালোভাবে দেখেছে এবং তার পরনে এক ধরনের ভিন্ন জাতীয় ড্রেস পরা ছিল, হিজাব জাতীয় কোনো কিছু পরা ছিল না, যেহেতু হুজুরের বউরা হিজাব পরে। তো সেটা দেখে আব্বা ভয় পেয়ে যায় এবং সে সত্যি একটা চিৎকার দিয়ে ওঠে এখানে। তো সঙ্গে সঙ্গে আব্বার ওই বন্ধু, হুজুর বন্ধু, ওপর থেকে নিচে নেমে আসে। নিচে নেমে আসার পর সে আসলে বলে কি যে কী হয়েছে। তো তখন আমার আব্বা তাকে সমস্ত জিনিস খুলে বলে যে একজন দরজা খুলেছে, কিন্তু আচমকা আমার সামনে থেকে সে গায়েব হয়ে গিয়েছে। আমি আসলে এটা দেখে ভয় পেয়েছি, এটা কি ছিল। তো সেই হুজুর বলে কি যে আচ্ছা ঠিক আছে, তুই এটা নিয়ে ঘাবড়াস না, আমি তোকে সমস্ত কিছু বলবো, যেহেতু তুই দেখেই ফেলেছিস, তুই ভেতরে চল। তো ওই সময় হচ্ছে ভেতরে গেলাম। তো যেহেতু এর আগে আমার ওই কাকিকে, মানে হচ্ছে আব্বার বন্ধুর স্ত্রী, তার ভাবি হয়, তো সে বললো কি যে এটা কি ভাবি ছিল নাকি অন্য কেউ ছিল, এরকম আচমকা গায়েব হয়ে গেল কিভাবে, আমার তো খটকা লাগছে। তো তখন সেই হুজুর বন্ধু বললো কি যে কাজ কর, তুই নাস্তা কর, আমি সব কিছু বলছি, তুই ঘাবড়াস না। তো আমার আব্বাও নাকি তখন কাঁপতেছিল অনেক এবং সে ভয় পেয়েছিল অনেক। তো তার সামনে সে আবার খেয়াল করলো যে আচমকা বাচ্চা দুটো ওই ঘরের ভিতরে খেলাধুলা করছিল। তো আচমকা সেই বাচ্চা দুটো আমার আব্বার দিকে আচমকা এক দৃষ্টিতে তাকায় এবং তাকানোর পরে একটু কড়া দৃষ্টিতে তাকিয়ে আব্বার চোখের সামনেই তারা গায়েব হয়ে যায়। তো এটা দেখে আবার একটা চিৎকার দিয়ে ওঠে। তো তখন ওই হুজুর বন্ধু তো এখন তার বলতে বাধ্য হয় যে কী হয়েছে, যেহেতু এরকম একটা ঘটনা সে দেখে ফেলেছে এবং তাদের বাচ্চাদেরকে হয়তো এটা বোঝায়নি যে আসলে এরকমভাবে আশেপাশে ঘোরাফেরা করা যাবে না। তো সেহেতু সেই হুজুর বন্ধুটা বলা শুরু করে যে বন্ধু, আসলে ঘটনাকে সেটা আমি বলছি, তবে এই ঘটনা তুই এলাকার কারোর সঙ্গে শেয়ার করিস না বা কাউকে বলিস না তুই, যেহেতু এটা আমাদের নিজেদের ব্যাপার এবং তুই যেহেতু দেখে ফেলেছিস, তুই একটা পরিবারের অংশ, তো সেহেতু এটা তুই কাউকে জানাইস না। তো আমার আব্বা তখন বলে কি যে আচ্ছা ঠিক আছে, আমি কাউকে বলবো না, এলাকার কেউ জানতে পারবে না এই বিষয় সম্পর্কে, তুই একদম নিশ্চিত থাক। তখন তার ঘটনাটা আসলে খুলে বলা শুরু করে। তো আমার আব্বা এবং ওই হুজুর বন্ধু, ও আগে হুজুর ছিল না, পরবর্তীতে মাদ্রাসায় ওর আব্বা ভর্তি করায়, তো ক্লাস 5 পর্যন্ত একই সঙ্গে পড়েছে।
ক্লাস 6 থেকে ওকে হচ্ছে মাদ্রাসায় দিয়ে দিল। আর আমার আব্বা হচ্ছে গিয়ে তখন হাই স্কুলে ভর্তি হইল। তো ওই সময়ও ওই একই কলোনিতে থাকতাম যেহেতু, তো আমার আব্বা একই কলোনিতে থাকতো, তো সেহেতু ওর সঙ্গে বন্ধুত্ব ছিল। মাঝে মধ্যে যখন মাদ্রাসা থেকে আসতো তখন খেলাধুলা করতো। তো ওই মাদ্রাসারই ঘটনা আর কি। তো ওর হচ্ছে মাদ্রাসাতে তেমন একটা ভালো লাগতো না। তো ও যেরকমভাবে বলেছে আর কি আমার আব্বার কাছে, তো আমি সেরকমভাবে প্রেজেন্ট করে আমি বলতেছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো তখন সেই হুজুর বলল যে বন্ধু দেখ, আমি আসলে যখন মাদ্রাসায় যেতাম তো তুই তো জানতিস যে আমার মাদ্রাসা ভালো লাগতো না, তো তারপরেও মাদ্রাসায় এক প্রকার আমাকে থাকতেই হবে, কারণ হচ্ছে ওইখানে আমার আব্বা যেহেতু ভর্তি করিয়েছে সেহেতু আমাকে ওখানে পড়াশোনা করতেই হবে। তো আমি যে মাদ্রাসাটায় পড়তাম সেই মাদ্রাসাটা ছিল হচ্ছে খুবই কামিল এবং জাগ্রত একটা মাদ্রাসা, এবং এই মাদ্রাসার অনেক ভালো ভালো স্টুডেন্ট পড়তো, অনেক জায়গার অনেক দূর দূরান্ত থেকে স্টুডেন্ট পড়তে আসতো। তো ওই মাদ্রাসাটা এত পরিমাণ জাগ্রত এবং প্রসিদ্ধ ছিল যে আমি ওইখানে যাওয়ার পর বেশ কয়েক বছর পর আমি শুনেছি যে এখানে নাকি জিনেরাও পড়তে আসে। তো এটা আমি শুরুতে বিশ্বাস করিনি, আর মাদ্রাসাতে এইসব বিষয় নিয়ে গল্পগুজব অনেক বেশি হয়, তো সেহেতু এইসব বিষয় নিয়ে আমার মধ্যে তেমন ধারণা ছিল না বা আমি বিশ্বাসও করতাম না। তো যাই হোক, মাদ্রাসাতে আমি পড়তে লাগলাম, দেখতে দেখতে 18-19 পারা শেষ হলো। তো আমার একটা বিষয় ছিল যে ওইখানে যেসব স্টুডেন্টরা ছিল তাদের সাথে মোটামুটি মিশতাম, তবে ওদের মধ্যে থেকে একটা স্টুডেন্ট ছিল যে ওইখানে থাকতো না, কিন্তু যখন পড়ার সময় হতো সে পড়তে আসতো, নিয়মিত সেখানে পড়তে আসতো, এবং ওইখানে সব থেকে ভালো স্টুডেন্ট ছিল হচ্ছে সে, এবং পড়া দিত সবার আগে, এবং সবার আগে পড়া দিয়ে ও চলে যেত, ও মাদ্রাসাতে থাকতো না। তো ও একটু ডিফারেন্ট ছিল সবার থেকে, ওর সঙ্গে কেউ মিশতে চাইতো না, ও একা একা এক কোনায় বসতো এবং গল্প গুজব করতো না কারোর সঙ্গে, একা একাই ও পড়াশোনা করতো। তো আমি যেহেতু একটু ফ্র্যাঙ্ক মাইন্ডেড ছিলাম, তো আমি দেখতাম যে ওর সঙ্গে কেউ আসলে খেলাধুলা করে না বা ওর সঙ্গে কেউ বসতে চায় না, পড়ে না। ও একটু দেখতে বেটে ছিল এবং সবার থেকে আলাদা ছিল, এবং ওকে দেখতে একটু ভিন্ন রকম লাগে। তো আমিও তেমন কারোর সাথে মিশতাম না। তো একদিন হুজুর যেটা করলো যে আমি একটা পড়া বুঝতে পারতেছিলাম না, হুজুর আমাকে বললো তুমি ওর কাছে যাও, ওইটা ভালো মতো বোঝাতে পারবে তোমাকে। তো আমি ওর কাছে গেলাম, ওর কাছে গিয়ে আমি জিজ্ঞেস করলাম যে এটা কী হবে। তো ও এর আগে এরকমভাবে কোনো স্টুডেন্টের সাথে কথা বলেনি বা বলে না। তো হুজুর আমাকে ওর কাছে কেন পাঠালো আমি জানি না। তো ওর কাছে যখন গেলাম ও খুব সুন্দরভাবে আমাকে বুঝিয়ে দিল, এবং ও একটু ইতস্তত বোধ করছিল আমার সঙ্গে কথা বলতে, এবং সেই ছাত্রটা কেমন যেন। তো আমি তখন তাকে বললাম যে তোমার নাম কি। তো ও তখন তার নাম বলল না, ও চুপ করে ওইখানে বসে রইল। তো আমি ওর নাম জিজ্ঞেস করলাম না। তো ও একটু শাই টাইপের ছিল, লজ্জাতা টাইপের ছিল। তোর সঙ্গে কথা ওই দিনকে পড়া শেষ করে আমি চলে এসেছি, আর আমার যেহেতু মাদ্রাসাতে বিকেলবেলা হলে আমরা খেলতে যেতাম, আর ও পরেও চলে যেত আর কি, ওর জাস্ট এতটুকুই কাজ ছিল। তো এর পরের দিন আমি চিন্তা করলাম যে আমি ওর সঙ্গে বসবো এবং ওর সঙ্গে বসে আমি ওর সঙ্গে পড়া শিখবো, কারণ ও একটু ভালো বলছে, আমাকে খুব ভালোভাবে বুঝিয়েছে এর আগের দিন। তো তারপর আমি পরের দিন আমি ওর কাছে বসলাম, গিয়ে বললাম কেমন আছো তুমি। তো তখন বললো ভালো আছি, তুমি কেমন আছো। তো ওর সঙ্গে যে কেউ কথা বলে না এই জন্য ও কারোর সঙ্গে কথা বলে না, এটা আমি বুঝতে পারলাম। আর আমি বললাম কি যে তুমি কারোর সঙ্গে কথা বলো না। তো ও তখন বললো কি যে আমার সঙ্গে কেউ কথা বলে না, এই জন্য আমি কারোর সঙ্গে কথাও বলি না, আর হুজুর আমাকে বলেছে কারোর সঙ্গে কথা না বলতে, চুপচাপ থাকতে বলেছে, সেহেতু আমি এই কোনায় বসে চুপচাপ পড়া দিয়ে চলে যাই এখান থেকে। তো আমি বললাম কি যে আচ্ছা ঠিক আছে, আমি আজকে থেকে তোমার সঙ্গে কথা বলবো, তুমি কি আমার বন্ধু হবে। তো তখন সে একটু মুচকি হাসে এবং হেসে বলে কি যে হ্যাঁ ঠিক আছে, আজকে থেকে আমি তোমার বন্ধু, ঠিক আছে। তো পড়াশোনা শেষ করে আসরের নামাজ শেষ করে আমরা মূলত হচ্ছে গিয়ে বিকালবেলা খেলতে যেতাম, আমাদের এখানে খেলা হতো, তো খেলতে যেতাম। তো ওকে আমি বললাম কি চলো আমরা খেলতে যাই। তো তখন ও আমাকে বলে কি যে আসলে না, খেলতে পারবো না, আমাকে চলে যেতে হবে, মাগরিবের আজান দেওয়ার আগে আমাকে এখান থেকে চলে যেতে হবে। তারপরেও সেখান থেকে একটু সামনের দিকে হাঁটলো, আমি আবার একটু এদিকে হেলেছি। তারপর যখন ওর দিকে তাকালাম জোরে, ওর ডাকবো যে সন্ধ্যা হওয়ার আগেই তুমি চলে যাও, ওকে আমি সত্যি কথা বলতে ওকে আমি সেখানে দেখিনি, মানে 1 সেকেন্ডের মধ্যে সে এখান থেকে গায়েব হয়ে গিয়েছে, এবং কোথায় গিয়েছে সেটা আসলে আমি নিজেও জানি না। তো আমি পরের দিন ভাবলাম যে ওর কাছে জিজ্ঞেস করবো যে তুমি আসলে কোথায় গিয়েছিলে। তো তখন বললো কি যে আমি তো চলে গিয়েছিলাম, আমি তো মাগরিবের আগে এখান থেকে চলে যাই, এটা আমাদের এখানকার নিয়ম, আমাকে এখানে তাড়াতাড়ি ফেরত যেতে হয়, না হলে আমি আসলে সমস্যা হয় আর কি, আমার আব্বা রাগ করে। তো তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আজকে তুমি মাগরিবের আগেই যেও, তবে আমার সঙ্গে একটু গল্প করে খেলো, তারপর যেও। তো যেহেতু ওই টাইমে আমাদের টিনেজের সময় চলছে, আমি ওকে খুব ভালো বন্ধু মনে করতাম, এবং ও বেশ কিছুদিনের মধ্যে আমার সঙ্গে মিশে গেল আর কি। তো প্রত্যেকদিন ও এবং আমি বিকালবেলা খেলতে যেতাম। তো ওই টাইমটা ছিল হচ্ছে শীতের টাইম, ব্যাডমিন্টন খেলা হতো,
ওই আমাদের এখানে ব্যাডমিন্টন মাদ্রাসার ব্যাডমিন্টন র্যাকেট ব্যাট ছিল, ওইটা হচ্ছে আমাদের এখানে একজন প্রভাবশালীকেও দান করে দিয়ে গিয়েছে আমাদের মাদ্রাসায় বাচ্চাদের খেলার জন্য। তো আমি এবং ও তখন এটা নিয়ে খেলতাম। ও আসলে বুঝতো না যে এটা কীভাবে খেলতে হয়, বা মানুষের দুনিয়ার যেসব জিনিসপাতিগুলো, এই জিনিসগুলো আসলে ভালো মতো বুঝতে পারতো না যে এগুলো কীভাবে খেলে। তো ও আসলে একটু মেলি ধরনের ছিল। এটা আমি যখন ওর সঙ্গে মিশতাম তখন আমি বুঝতে পারতাম যে ও অন্যান্য সব ছাত্রদের থেকে আলাদা এবং একটু মেয়েদের মতো আচরণ করে, ইভেন ছেলেদের কাছেও আসতে চায় না। এই জিনিসটা আমি খেয়াল করেছি। ইভেন আমার কাছাকাছি ও আসতে চায় না এবং ঘেঁষতেও চায় না। তো যাই হোক, এরকম করে মাঝখানে বেশ কয়েক বছর সময় কেটে গেল এবং আমি কিন্তু ওর সঙ্গে বেশ ভালোভাবে মিশেছিলাম এবং ওর সঙ্গে ভালো বন্ধুত্ব করেছিলাম। ওর সঙ্গে সবসময় গল্প করতাম। ও যখনই আসতো ওর সঙ্গে থাকতাম। অন্য কোনো ছাত্রদেরকে দেখতাম না যে ওর সঙ্গে খেলাধুলা করতো বা যাই করতো। তো দেখতে দেখতে আমরা একটু বড় হলাম এবং আমাদের হাফেজি শেষ হলো। হাফেজি শেষ হওয়ার পরে আমাদের কিন্তু মাদ্রাসার ওইখানে পরবর্তী পড়াশোনা যেটা, কেউ মাওলানা পড়ে, কেউ মুফতি পড়ে, কেউ বিভিন্ন সেক্টরে যায় আর কি। তো এর পরবর্তী যে পড়াশোনা ছিল, ও এবং আমি একই সেক্টরে ভর্তি হলাম। তো হুজুর ওকে একটু অন্যরকম প্রিভিলেজ দিত এবং ওকে একটু অন্যভাবে মানুষের সাথে মিশতে নিষেধ করতো, বা কেউ মিশলে, ইভেন আমি মিশলেও ও হুজুর না করতো যে তুই ওর সঙ্গে কেন মিশিস, ওর সঙ্গে মেশা যাবে না, এরকম করে বলতো। তো আমি একটু তেড়া টাইপের ছিলাম, যার কারণে আসলে আমি হুজুরের কথা শুনিনি। আমি লুকিয়ে লুকিয়ে হলে ওর সঙ্গে গল্প করতাম। তো ও হচ্ছে কি পুরো মাদ্রাসার ভিতরে শুধুমাত্র আমার সঙ্গেই মিশতো এবং আমার সঙ্গেই গল্প করতো। ওর সঙ্গে গল্প করতে আমার ভালো লাগতো এবং এক প্রকার আমরা খুব ভালো বন্ধু হয়ে উঠেছিলাম। তো তারপর দেখতে দেখতে আমাদের ওইখানকার সময়টাও কেটে গেল। মাদ্রাসায় ওইখানে যে পড়াশোনা ছিল, তো আমরা কিন্তু দেখতে দেখতে অ্যাডাল্ট হয়ে গেলাম। তখন আমার বয়স তখন 21-22 বছর হবে, অ্যাডাল্ট হয়ে গিয়েছি আমি, এবং ও কিন্তু তখন আমার মতো এরকম অ্যাডাল্ট হয়ে গিয়েছে। তবে একটা জিনিস আমার কাছে খুবই অবাক লাগলো যে ও বড় হয়ে গিয়েছে কিন্তু ওর মুখে দাড়ি গোঁফ গজায়নি। আমাদের কিন্তু দাড়ি গোঁফ অনেক আগে থেকে গজানো শুরু হয়ে গিয়েছে। আর আরেকটা বিষয়, ও যখন একটু করে বড় হচ্ছিল তখন একেবারে আমার সঙ্গে মিশতে চাইতো না এবং একটু দূরে দূরে থাকতো। তো আমি মোটামুটি জোর করে ওর সঙ্গে গল্প করতাম, কথা বলতাম। ইভেন ওর হাত ধরলে ও এমনভাবে করতো যেন কোনো মেয়ে মানুষের হাত আমি ধরে ফেলেছি, এরকমভাবে আচরণ করতো। তো ওকে একদিন আমি বললাম তুই এরকম করিস কিসের জন্য? তো ও হচ্ছে কি একটু ব্যথিত হয়েছে বা ব্যথা পেয়েছে, এমন কিছু হয়তো হবে, আমি একটু বেশি বলে ফেলেছি। তো সেদিন যাওয়ার পরে প্রায় সপ্তাহখানিক মাদ্রাসায় আসেনি। তো আমি এবং ও হচ্ছে গিয়ে মাদ্রাসা থেকে তখন বের হয়ে যাই। এর পরে আমাদের দেখা হয়নি আর। ওকে যেদিন ওই কথা বলেছিলাম, এরপরে হচ্ছে যেদিন আসলে ওই পুরস্কার দেয়, পাগড়ি টাগড়ি দেয়, ওই দিন হচ্ছে গিয়ে ও আসেনি আর কি। ও কেন আসেনি আমি জানি না, তবে ওর সঙ্গে আমার আর দেখা হয়নি। এর 3 মাস পরে আমি যখন মাদ্রাসা থেকে বের হয়ে অন্য একটা মাদ্রাসা আমার আব্বা ভর্তি করাতে চাইছিল, তো সেখানে গিয়ে জাস্ট ক্লাস করতে হবে, এর বেশি কিছু না। আর হাফেজি পড়তে গেলে ওইখানে থাকতে হয়, বা এই কাজগুলো আর কি। তো তারপর আমি সেখানে ভর্তি হলাম। তো এক সন্ধ্যাবেলা আমি যখন ক্লাস থেকে বাড়িতে ফিরতেছিলাম, তো তখন তো তোর সঙ্গে আমার দেখা হতো, তখন মানে তুই ইউনিভার্সিটিতে পড়িস, একদিন দেখা হয়েছিল ওই টাইমটাই আর কি। তো ওই টাইমটাতে হচ্ছে গিয়ে ও একদিন আমি যখন বাড়িতে ফিরছিলাম, আর আমরা যে কোয়ার্টারে থাকতাম সেই কোয়ার্টারের কথা তো তোর মনে আছে তাই না? সেই কোয়ার্টার কিন্তু খুব ভালো ছিল। তো আমার আব্বা তখন বললো কি যে হ্যাঁ, আমরা তো সরকারি কোয়ার্টারে থাকতাম, ওই জায়গাটা একদম শুনশান ফাঁকা ছিল। তো আমি তখন সেই হুজুর বন্ধু আমার বলতে লাগলো তার মতো করে যে আমি যখন ওই কোয়ার্টারের রাস্তা ধরে আসতেছিলাম একদম সন্ধ্যার পর, তো আচমকা আমি খেয়াল করলাম যে আমার পেছন কেউ আসতেছে এবং আমাকে কেউ ফলো করতেছে। কিন্তু আমি যখনই পেছনে তাকাই, আসলে আমি কাউকে এসে দেখতে পাই না পেছনে কেউ আছে কি না, বা কেউ আমাকে ফলো করতেছে। আমি স্পষ্ট টের পাচ্ছি যে কেউ আমাকে ফলো করতেছে, কিন্তু আমি পেছনে তাকাইলেই কাউকে দেখতে পাচ্ছিলাম না। মানে এইটা কেন আমি আসলেই বুঝতে পারতেছিলাম না। তো আচমকা আমি খেয়াল করি যে আমার সেই বন্ধুটি, যে বন্ধুটির সঙ্গে আমি মাদ্রাসায় লাস্ট ওকে বকাঝকা করেছিলাম যেরকম করিস কিসের জন্য, ও আমার সামনে দাঁড়ায় আছে। তো ও তখন আমাকে বললো কি যে তুই কি সেদিনকে রাগ করছিস? আমি ওকে বললাম। তো তখন বললো কি যে না, রাগ করি নাই, তবে তোর কথা অনেক মনে হচ্ছিল এবং তোকে ভীষণ মনে পড়ছিল। আসলে তুই তোমার খুব ভালো বন্ধু ছিলি মাদ্রাসায় থাকাকালীন, এবং তোর সঙ্গে আমার খুব ভালো সময় কেটেছে, একটু অন্যরকমভাবে তোর সঙ্গে মিশেছি। আসলে তোকে ভুলতে পারছিলাম না, তোর প্রতি একটা মায়া কাজ করে আমার, এবং তোর সঙ্গে থাকতে আমার ভালো লাগে। তো এটা ও বলতে লাগলো। তো আমি বললাম কি যে হ্যাঁ, তুই তো আমার ভালো বন্ধু ছিলি, কিন্তু তুই কেমন জন্য ছিলি? তো ওই কথা বলার পর ও বললো কি যে আচ্ছা ঠিক আছে, আমি আসলে তোর কাছ থেকে অনেক বড় সত্য একটা কথা লুকাইছি, এবং আমি আসলে ওই মাদ্রাসা থেকে চলে যাওয়ার পরে আমি বুঝতে পারছি যে আমি সত্যি তোর প্রতি একটু দুর্বল হয়ে পড়েছি, এবং তোকে আমি মিস করি অনেক। এটা আমি তোকে বলবো, তোর কি সময় হবে এখন আমার সঙ্গে যাওয়ার? তো আমি বললাম কি যে কোথায় যেতে হবে? ও তখন আমাকে বললো যে এখন না,
আমি পরে আসবো, ঠিক আছে? এখন না, আমি রাত্রেবেলা তোকে নিতে আসবো, তুই রেডি থাকিস, হ্যাঁ? তা বললাম কি যে রাত্রেবেলা কেন, এখন না কেন, আর এখন তুই কোত্থেকে আসলি? তো ও কিছু না বলেই আচমকা আমার চোখের সামনে থেকে গায়েব হয়ে গেল। ওই সময় আমি আসলে বুঝতে পারছি যে ও আসলে স্বাভাবিক কিছু না, নিশ্চয়ই ওর মধ্যে কোনো রহস্য আছে, যে ও এরকম কিভাবে সম্ভব। ওকে আমি এর আগেও এরকমভাবে দেখেছি যে চোখের পলকে কোথাও চলে যায়, আজকেও চোখের পলকে কোথাও চলে গেল। তো এই বিষয়টা সম্পর্কে আমার বিন্দুমাত্র কোনো ধারণা ছিল না যে ও আসলে কি করতে চাচ্ছে, বা কি ও কে, বা কেন আমাকে রাত্রেবেলা ডাকলো। তো আমি ওর জন্য অপেক্ষা করছি, রাত্রেবেলা ঘুমাইনি। তো আমার যে রুম ছিল সেই রুমে হচ্ছে গিয়ে আমি শুয়েছিলাম, শুয়ে মানে ওর জন্য আমি অপেক্ষা করছি। সো অপেক্ষা করতে করতে কখন যে বিছানার মধ্যে ঘুমাই গেছি আমি নিজেও জানি না। তো আচমকা রাত তখন 1:30টার বেশি হবে, আচমকা আমার ঘর একদম আলোকিত হয়ে গেল, মানে পুরোপুরি আলোকিত হয়ে গেল, এবং পুরো ঘর একটা অন্যরকম সুবাস দিয়ে ভরে গেল, যে সুবাসটা খুবই মিষ্টি ছিল এবং খুবই দুর্দান্ত ছিল। তো যখনই আলোটা আমার চোখে পড়েছে তখন আমার ঘুম ভেঙে গেল। আমি খেয়াল করলাম আমি যে ঘরে ঘুমাতাম সেই ঘরের উপরের দিক থেকে একটা, মানে খুব বড় যে কিরণ থাকে না, আলোর কিরণ, সেই কিরণটা আমার ঘরের ভিতরে ঢুকলো। ঘরের ভিতরে ঢোকার পর আচমকা একটা মানুষের রূপান্তর হলো সেই জিনিসটা, সেই আলোটা, এবং সেটা একটা মেয়ে দাঁড়িয়ে আছে আমার সামনে, এবং তার শরীর থেকে যে আলোটা জ্বলছিল সেটা নিভে গেল আচমকা। তো আমি তো ঘুমিয়ে গেছিলাম, লাইট জ্বালাই আমি ঘুমিয়ে গেছিলাম, কারণ আমি আমার বন্ধুর জন্য অপেক্ষা করতেছি। তখন সেই মেয়েটি আমার সামনে যখন তাকে আমি দেখতে পেলাম, তাকে দেখে আমি আচমকা ভয় পেয়ে গেলাম, যে রুমের ভিতরে এরকম আচমকা একটা জিনিস আসলো মেয়ে হয়ে, এবং একটা আলো থেকে একটা মেয়ে হয়ে গেল, ব্যাপারটাকে আমি তো কিছু বুঝতে পারতেছি না। তো তখন সেই তখন সেই মেয়েটি বলে উঠলো যে হুরায়রা, তুমি কেমন আছো? তো তখন আমি বললাম কি যে আপনি আমার নাম জানলেন কিভাবে, আর আপনি রুমের ভিতরে আসলেন কিভাবে, আপনি কে, এবং এখানে কিভাবে আসলেন? আমার আসলে মাথায় কিছু ঢুকছে না। তো তখন সেই মেয়েটি আমার কাছে এগিয়ে আসলো, এবং আমি যে খাটে শুয়েছিলাম সেই খাটে ওইখানে বসলো, এবং তার গা থেকে এত পরিমাণ সুঘ্রাণ আসছিল, একটা ফুলের ঘ্রাণ আসছিল, এত চমৎকার সুঘ্রাণ যে ওইখানে বসাই যাচ্ছিল না সুঘ্রাণের ঠেলায়। তো আমি ওইখান থেকে একটু সরে শুলাম, উঠে আমি কিন্তু তখন ঠিক উঠে একটু সরে পাশে গিয়ে সরে বসলাম। তো তখন সে বলছে, হুরাটা তুমি আমাকে দেখে ভয় পাচ্ছ কিসের জন্য? ভয় পাচ্ছ এই জন্য যে আমি তোমার সামনে এর আগে আমার আসল রূপে কখনো আসিনি, এই জন্য আমাকে দেখে কি ভয়ানক লাগছে? তো আমি তো তখন প্রচণ্ড পরিমাণ আসলে শকটের মধ্যে আছি, যে ও আমার নাম জানলো কীভাবে, ও ঘরের ভিতরে আসলো কীভাবে, বা ও আমাকে এরকমভাবে কেন বলছে, আমি কিচ্ছু বুঝতে পারছিলাম না। তো তখন ও আমাকে বললো যে আচ্ছা, বুঝতে পেরেছি, তুমি এতদিন তো আমাকে এই রূপে দেখোনি, এই জন্য হয়তো আমাকে তুমি চিনতে পারছো না। আমি হচ্ছে গিয়ে অমক আর কি, ওর যে নামটা বলেছিল সেই নামটা আমি অমক। তাই বললাম যে তুমি অমক হতেই পারো না, ও তো একটা ছেলে আর তুমি তো একটা মেয়ে। তো তখন ও আসলে বলে যে তোমাকে আমি তো সমস্ত কিছু বলিনি, আমি তোমাকে নিতে এসেছি, আমি আজকে সন্ধ্যার দিকে তোমার সঙ্গে দেখা করতে এসেছিলাম, এবং আমি আজকে তোমাকে নিয়ে যাবো বলেছিলাম তখন। তো এই কথা শোনার পর আমি বললাম কি যে আমি বিশ্বাস করি না, তুমি হয়তো কোনো খারাপ জিনিস আমাকে ভুলভাল বোঝাচ্ছ, বা এটা আমার হ্যালুসিনেশন হতে পারে, এটা সত্য না। তো তখন সে আচমকা আমার সামনেই তার রূপটা পরিবর্তন করে, একদম আমার চোখের সামনে তার রূপটা পরিবর্তন করে আমার সেই বন্ধু, যে বন্ধুর সঙ্গে আমার মাদ্রাসায় পড়েছি সেই বন্ধুর রূপ ধারণ করে। তো ও আমি ওকে আমার সামনে দেখে সত্যি এবার আমার বুক ধড়ফড় করতে শুরু করে, এবং আমার চোখ একদম ছানা বড়া হয়ে যায়, যেটা কিভাবে সম্ভব যে একজন মানুষ আচমকা রূপ চেঞ্জ করে তার অন্য একটা রূপে চলে যাচ্ছে। তো ও তখন আমাকে বলে যে হুরায়রা, আমি আসলে তোমাকে একটা সত্যি কথা বলতে চাই, তোমার সঙ্গে এতদিন থেকেছি, আসলে থেকে আমি বিষয়টা বুঝতে পারিনি, কিন্তু যখন আমি চলে গিয়েছি তখন আমি আসলে বিষয়টা বুঝতে পেরেছি। তো তুমি কি আমার সঙ্গে যাবে? ও ছেলে হয়েছিল কিন্তু মেয়ের কণ্ঠে কথা বলতেছে, মানে আমার সেই বন্ধুটি হয়েছিল যে আমার সঙ্গে মাদ্রাসায় একসঙ্গে পড়েছে, সেরকম হয়েছিল, কিন্তু মেয়ের কণ্ঠে কথা বলতেছে। এটা দেখে আরও আমি হেজিটেট ফিল করি এবং আমি চিৎকার দেওয়ার চেষ্টা করি। তো তখন ও আমাকে বলে যে আমার কাছে এগিয়ে আসে, ওর শরীর আবার মেয়েতে রূপান্তর হয়ে যায়, এবং মেয়েতে রূপান্তর হয়ে যাওয়ার পরে ও আমার হাতটা চেপে ধরে, বলে কি যে হুরায়রা, আমি সত্যি তোমার কোনো কিছু করবো না, আমি বুঝতে পারছি যে তোমার মনে অনেক কনফিউশন আছে, তবে আমি তোমাকে সত্য কথাটা বলতে চাই, আসলে কি ঘটেছে বা কি হয়েছে সম্পূর্ণ সত্য কথাটা আমি তোমাকে বলতে চাই, তুমি আমার সঙ্গে চলো। এবং এখানে আমি বলতে পারবো না, কারণ এখানে একটু সমস্যা আছে। আমি তোমাকে আগেও বলেছি যে আমি রাতের বেলা মানুষের এখানে আসি না, আমি আমাদের ওইখানে থাকি। তো তখন আমি খানিকটা স্বাভাবিক হই, ও যখন আমার হাতটা ধরে, এবং তখন আমার বুক অনেক ধড়ফড় করছিল, হার্টবিট অনেক অনেক বেড়ে গিয়েছিল। আর ও যখন আমাকে আশ্বস্ত করলো যে আমাকে ও কোনো ক্ষতি করবে না, বা ও কি ফ্যাক্ট সেটা বলবে,
তবে এখানে একটা সাহস জোগালাম, বেশ খানিকক্ষণ একদম চুপচাপ বসেছিলাম এবং ও আসলে বারবার আমাকে কনভিন্স করার চেষ্টা করতেছিল এখানে বসে যে, হুরায়রা তুমি আমার সঙ্গে চলো, আমি তোমাকে সমস্ত কিছু খুলে বলছি। তো যাই হোক, শেষমেশ আমি ওর সঙ্গে যেতে রাজি হলাম এবং বললাম, আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে কোথায় নিয়ে যাবে? তো তখন ও বললো কি যে আমার কাছে আসো। তো আমি ওর কাছে গেলাম, কাছে যাওয়ার পরে ও বললো কি যে চোখটা বন্ধ করো এবং আমার হাত দুটো ধরো। তো ওর হাত দুটো ধরে আমি চোখ বন্ধ করলাম সেই খাটের উপর, বিছানার উপর। তো ও যখন আমাকে বললো এবার চোখ খোলো, আমি যখন চোখ দুটো খুললাম আমি দেখতে পেলাম যে আমি একটা ফুলের সজ্জিত একটা বাগানের ভিতরে বসে আছি, চারিপাশে শুধুমাত্র ফুল এবং এত চমৎকার একটা জায়গা, এবং সেই জায়গা শুধুমাত্র ফুল দিয়ে সাজানো, এবং যে যে খাটটার উপর বসে আছে সেই খাটটাও সম্পূর্ণরূপে ফুল দিয়ে সাজানো। এবং ও আমাকে বললো কি যে এটা আমি তোমার জন্য সাজিয়েছি এবং আমি ভেবেছি যে আজকে রাতে আমি তোমাকে এখানে নিয়ে আসবো এবং এটা আমাদের অঞ্চল এবং আমরা এখানে থাকি। তো আমি শুরু থেকে আমার মাথায় কিছু ঢুকছিল না যে ও কি বলতে চাচ্ছে। তো তখন হুরায়রা আমাকে হুরায়রা বললো কি যে, হুরায়রা শোনো, আমি আসলে কোনো মানুষ না, আমি একটা জিন, একটা মেয়ে জিন। তো এই কথা বলার পর এবার আমার সত্যি ভয়ে হাত পা কাঁপা শুরু করলো, থরথর করে। ওর হাত তখন আমি ছেড়ে দিলাম এবং আমি অনেক পরিমাণ হেজিটেট ফিল করতেছিলাম এবং অনেক পাগলের মতো হয়ে গেছি। ও তখন আমাকে থামায় বলে, আমাকে আমার কাছে নিয়ে আসলে থামায়, আমাকে ধরে থামায় যে, ঘোড়াটা তুমি চুপ করো, সমস্যা নেই, তুমি এত ভয় পাও আমি আগে জানতাম না, তবে সত্যি কথা বলছি, আমি তোমার সেই বন্ধু এবং আমি তোমাকে সমস্ত ফ্যাক্ট খুলে বলছি যে কী হয়েছে আসলে। তো আমি বেশ খানিকক্ষণ পরে আবার স্বাভাবিক হলাম এবং ও আমাকে বলতে লাগলো যে আসলে আমার আব্বা চেয়েছিলেন যে আমি একজন কোরআনের হাফেজা হই এবং তিনি মাদ্রাসায় ভর্তি করাতে চেয়েছিলেন, তবে আমাদের এখানে কেউ ওরকমভাবে কোরআনের ট্রেনিং দেয় না। তো আমার আব্বার এক বন্ধুর মাধ্যমে তিনি জানতে পেরেছিলেন যে ওরকম একটা মাদ্রাসা আসে, যে মাদ্রাসায় আসলে আমি পড়তে পারবো বা অনেক জিন সেখানে পড়াশোনা করে, কিন্তু সমস্যা হচ্ছে সেটা পুরুষের মাদ্রাসা, সেখানে মহিলা আসতে পারবে না বা মেয়ে জিন আসতে পারবে না। তো এটা হচ্ছে যাতে শর্ত ছিল। তো আমার আব্বা এক প্রকার সেই হুজুরকে কনভিন্স করে সেই তার বন্ধুর মাধ্যমে যে তার মেয়েকে হাফেজা বানাবে। তো অন্য কোনো মহিলা মাদ্রাসা সাজেস্ট করেন যেখানে গিয়ে আসলে করা যাবে। তো আমার সে আব্বার বন্ধু বলে কি যে অন্য কোথাও যেতে হবে না, এখানেও পড়ুক, ও জাস্ট খালি রূপ চেঞ্জ করে ওইখানে যাবে এবং কারোর সঙ্গে মিশবে না, রূপ পরিবর্তন করে ওইখানে এসে পড়লেই কোনো সমস্যা হবে না, কেউ ধরতেও পারবে না। যখন আমার আব্বার কথা শুনে এবং সকলের কথা শুনে আমি আসলে রূপ পরিবর্তন করে একটা ছেলে সেজে আমি সেখানে পড়তে যেতাম। আর যেহেতু আমরা রূপ পরিবর্তন করতে পারি, সব কিছুই করতে পারি, সেহেতু আমি ওরকমভাবেই ওখানে শুরু থেকেই পড়া শুরু করি। তো আমার আব্বার নিষেধ ছিল এবং সেই হুজুরের নিষেধ ছিল যে আমি কারোর সঙ্গে যেন না মিশি, এই জন্য আমি কারোর সঙ্গে মিশতাম না। তবে তুমি যেরকমভাবে আমার সঙ্গে মেশা শুরু করেছিলে, তোমার সঙ্গে আমার ভালো লাগতে শুরু করে এবং তোমার সঙ্গে বন্ধুত্ব করতে আমার ভালোই লাগছিল এবং পরবর্তীতে কিন্তু তোমার সঙ্গে ছাড়া আমি কারোর সঙ্গে মিশতাম না, কারণ তোমার সাথে থাকতে আমার খুব ভালো লাগতো। এবং আমার আব্বার যেহেতু নিষেধ ছিল সেহেতু খুব বেশিও কিন্তু তোমার সঙ্গে মিশতাম না, আর যেহেতু আমি একটা মেয়ে ছিলাম, মেয়ে জিন, তো সেহেতু আমি তোমার কাছাকাছিও আসতে চাইতাম না বা তোমাকে স্পর্শ করা বা একজন ছেলে হয়ে যেরকম ইয়ে করে। একদিন তোমার মনে আছে তুমি ফাজলামির ছলে হয়তো আমাকে পেছন থেকে জড়িয়ে ধরেছিলে, তখন তোমাকে ঝাড়ি মেরে ফেলে দিয়েছিলাম। তো আসলে আমি তো একটা মেয়ে জিন, তো সেহেতু মেয়ে মানুষের বা মেয়ে জিনের কি সীমাবদ্ধতার উপর ইয়ে থাকতে পারে সেটা তুমি ভালোভাবে জানো। তো ওই জন্য আমি তোমাকে সেদিন ফেলে দিয়েছিলাম এবং তুমি রাগ করেছিলে আমার উপর। তো এটা আমি ইচ্ছা করে করিনি, আমি যদি একটা মেয়ে হতাম সেটা জানার পরে তুমি ওরকমভাবে আমাকে ধরতে পারতে না। তো যাই হোক, সেই ঘটনার জন্য আমি লজ্জিত এবং এটা হয়তো তোমার কোনো দোষ ছিল না, আমারই দোষ ছিল। তো তারপর এরকম করে সময় পার হতে থাকে এবং শেষে যখন আমরা হাফেজা হয়ে যাই এবং আমাদের এখানকার পড়াশোনা শেষ হয়, তখন তুমি আমাকে বলতে যে আমি তোমার সঙ্গে কেন এরকমভাবে মিশি না। আসলে আমি তো তোমার সঙ্গে মিশতে চাই বা তোমার সঙ্গে থাকতে চাই, তোমাকে আমার আসল পরিচয় দিতে চাই, কিন্তু আমার আব্বার ভয়ে আমি আসলে বিষয়গুলো করতে পারতাম না। আমার আব্বা আসলে এই জিনিসগুলো পছন্দ করতেন না বা আমার আব্বা অনেকবার নিষেধ করেছে তোমার সঙ্গে না মিশতে, কারণ আব্বা অনেকবার এসেছে আমাদের মাদ্রাসায় এবং এখানে এসে এই বিষয়গুলো দেখেছে এবং তিনি সমস্ত কিছু জানে আর কি, তিনি তোমার ব্যাপারেও জানে। তো আমি আসলে ওই দিনকে যখন তুমি আমাকে বললে যে আমার সঙ্গে যাবা, আমি না করে দিলাম কিংবা আমি একটু অন্যরকম ব্যবহার করছিলাম, তখন তুমি আমাকে বকাঝকা করলে। তারপর থেকে আমি এখানে আসিনি, কারণ হচ্ছে কি আমি জানি যে এখানে আসলে তোমার সঙ্গে কথা বলতে হবে বা যাই হোক আব্বা দেখলে বিষয়টা খারাপ ভাববে বা খারাপ মনে করবে। তো এই জন্য আমি আসলে আসিনি। কিন্তু সত্যি কথা বিশ্বাস করো, আমি ছোটবেলা থেকেই যদি কাউকে মন থেকে চেয়ে থাকি তাহলে শুধুমাত্র তোমাকে চেয়েছিলাম এবং তুমি এত ভালো এবং মানুষদের মধ্যে আমি কখনো কারোর সঙ্গে মিশিনি ওরকমভাবে, শুধুমাত্র তোমার সঙ্গেই মিশেছি এবং তুমি খুবই ভালো একটা ছেলে। এবং আমি জানি যে আমি
হয়তো খারাপ কাউকে চাইনি বা বদ কাউকে চাইনি, বা তুমি ভালো বলেই আমার মন হয়তো তোমাকে পাওয়ার জন্য সায় দিয়েছে, বা আমি তোমার সামনে কোনোদিন যে আসতে পারবো সেই সাহসটাও আমার ছিল না। তবে আমার আব্বা অনুমতি দেওয়ার পরে আমি এখানে এসেছি, এবং আমার আব্বাও তোমাকে পছন্দ করতো সেই সময় থেকে, কিন্তু বলতো না। তো আমি আমার মন খারাপ দেখে বা এই কয়েক মাস আমাকে একটু অন্য মনস্ক দেখে আমার আব্বা তখন বলেছে যে তুই যদি সত্যিই ওকে পছন্দ করে থাকিস, ওই ছেলেটা খারাপ না, আমি দেখেছি, তুই ওকে গিয়ে বল, তোর মনের কথা বল, তারপর আমরা, ও যদি রাজি হয় আমরা ওর সঙ্গে তোর বিয়ে দিব, সমস্যা নেই। তো ও যখন আমাকে এই কথা বলছিল, এই কথা বলার পর আমি তখন, আমার হাত থরথর করে কাঁপছিল এবং বুকও ধপধপ করে কাঁপছিল আর কি। আমি আসলে স্থির হয়ে দাঁড়াতে পারছিলাম যে ও বলছেটা কি এত বছর পরে এসে। তো আমি বললাম কি যে তাহলে হুজুর সত্যি কথাই বলতো যে আমাদের এই মাদ্রাসায় অনেক জিনেরা পড়তে আসে, তাহলে তুমি একটা জিন, এটা আমি এত বছর বুঝতে পারিনি, তাও আবার একটা মেয়ে জিন। তো ও আমাকে আবার বলল যে আমি জানি যে এই কথাগুলো তোমার কাছে হয়তো অনেক শকিং লাগছে, অনেক ভয়ঙ্কর লাগছে, তবে এটা বাস্তব কথা যে আমি একটা জিন এবং আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি, সেই ছোটোবেলা থেকে অনেক পছন্দ করি। যেদিন থেকে তোমার সঙ্গে আমার কথা হয়েছে সেদিন থেকে আমি তোমাকে পছন্দ করি। তবে আমি কোনোদিন এটা বলতে পারতাম কিনা জানি না, তবে আমার আব্বা যেহেতু আমাকে আদেশ করেছেন এবং আমাকে অনুমতি দিয়েছেন, সেহেতু এই কথাগুলো তোমাকে বলার সাহস আমি করছি। তো তুমি এর বিপরীতে কি বলবে জানি না, তবে আমি তোমাকে সত্যি মন থেকে অনেক বেশি ভালোবাসি এবং তোমাকে আমার জীবনসঙ্গী হিসেবে পেতে চাই। তো এই কথা বলার পর আমি যতটুকু ভয় পেয়েছিলাম এবং যতটুকু ভয় আমার মধ্যে কাজ করছিল সম্পূর্ণ উধাও হয়ে গেল। আমার শুধুমাত্র এইটা ভেবে এত পরিমাণ আনন্দ লাগছিল যে ওকে তো আমি যে কেউ দেখে ওকে পছন্দ করবে, বা ও যে আমার একজন বন্ধু হয়ে একজন পুরুষ, সে যে আমার সঙ্গে এতদিন ছিল, কিন্তু আসলে যে একটা মেয়ে, এবং ও এত পরিমাণ সুন্দর যে আপনারা বললে বিশ্বাস করবেন না, খুব অসম্ভব রকমের সুন্দর। এই পরিমাণ সুন্দর আমি মেয়ে মানুষ আমি আমার জীবনে কোনোদিন দেখিনি, যদিও সে কোনো মানুষ না, সে একটা জিনের মেয়ে এবং সে একটা জিন পরি। তো আমি তখন তার ওইরকম এত আবেগ নিয়ে বলা, বা সে আমাকে যেরকমভাবে ট্রিট করে, আমি তো তাকে কখন নিষেধ করতে পারবো না। তো আমি তখন তাকে বলি যে হ্যাঁ, আমিও তোমাকে ভালোবাসি এবং পছন্দ করি। আসলে তুমি আমার খুব ভালো বন্ধু ছিলে। একজন বন্ধু মানে কিন্তু একজন জীবনসঙ্গী, বা জীবনসঙ্গীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকাটাই ভালো। তবে সত্যি আমি তোমাকে অনেক মিস করেছি, তবে তুমি যে একটা মেয়ে সেটা আমি জানতাম না। তবে মেয়ে হলেও হয়তো অনেক আগেই তোমার প্রেমে পড়ে যেতাম, কিন্তু এখন তোমাকে দেখে সত্যি আমি এই প্রেমের পড়ার লোভটা সামলাতে পারছি না। আর তুমি যেহেতু বললে তুমি আমাকে ভালোবাসো, সম্ভবত তোমার থেকে ভালো মেয়ে আমি এই জগতের কোথাও পাবো না, সেহেতু আমিও তোমাকে পছন্দ করি। এবং যখন তোমাকে প্রথম আমার রুমে দেখেছিলাম তখন থেকেই মানে তোমার থেকে চোখ সরছিল না আমার। তো সেটা তো আমি ভয়ে বলতে পারছিলাম না, তবে এখনও একটা সাহস এসেছে আমার মনের মধ্যে। তো ও হচ্ছে কি পরনে একটা হিজাব জাতীয় একটা জামা পরা ছিল এবং খুবই অদ্ভুত দেখতে জামা, সেই জামাটা পরা ছিল এবং ওইটা সহকারে ও আমাকে জড়িয়ে ধরে এখানে। তো আসলে জীবনের প্রথমে কোনো মেয়ে মানুষকে জড়িয়ে ধরা, আসলে সে মানুষ না, আমি বারবার মানুষ বলে ফেলছি, সে তো কোনো মানুষ না, জীবনের প্রথম কোনো মেয়েকে জড়িয়ে ধরা, এই অনুভূতিটা আসলে ব্যক্ত করা সম্ভব না, এত পরিমাণ সুখের অনুভূতি যা আসলে আমি আপনাদেরকে কাউকে বলে বোঝাতে পারবো না। সেদিন যে পরিমাণে শরীর আমার কাঁপছিল, তো ও আচমকা কিন্তু আমাকে জড়িয়ে ধরেছে এবং আমাকে তখন বললো যে আচ্ছা ঠিক আছে। ও এত পরিমাণ খুশি ছিল যে ওর চেহারার দিকে তাকানো যাচ্ছিল না, আর সত্যি ও এত সুন্দর ছিল, মনে হচ্ছিল যে আল্লাহ তাআলা নিজে হাতে ওকে সৃষ্টি করেছেন। আসলে সব জিনেরাই মোটামুটি সুন্দর হয়, তবে ও একটু বেশি সুন্দর ছিল এবং একটু অন্যরকম ছিল। তো তখন ওর সঙ্গে ওই দিন সারা রাত আমি ওর সঙ্গে ওখানে বসে গল্প করি এবং ওর সঙ্গে কথা বলি। তো ও আমাকে বলে যে আমার আব্বা তোমার মত চেয়েছে, তুমি আসলে কী চাও সেটা জানতে চেয়েছে, তো তুমি তো রাজি তাই না, আমি কি আব্বাকে গিয়ে বলবো? তো আমি তখন বললাম যে আমার আব্বাকে বিষয়টা জানাতে হবে এবং আমার আব্বা না না অনুমতি দিলে আমি আসলে বিয়ে করতে পারবো না, বা আমি যদি বিয়ে করি পরবর্তী কিন্তু আব্বা জানতে চাইবে যে আমি অন্য কোথাও বিয়ে করবো কিনা, সে কিন্তু বিয়ে দিতে চাইবে। তো সেই হিসাবে আমার আব্বার সঙ্গে যদি আপনার আব্বা কথা বলে, মানে তোমার আব্বা কথা বলে, তাহলে সেটা ভালো হবে। তো আমি আব্বাকে কীভাবে বিষয়টা জানাবো বুঝতে পারছিলাম না। আমি বললাম কি যে কিছুদিন সময় যাক, আমরা কিছুদিন সময় নিই এবং সময় নিয়ে দেখি আসলে কি করা যায় আর কি। তো তারপর আমি ওইখান থেকে ওই দিনকে আমাকে দিয়ে গেল এবং আমি এত পরিমাণ খুশি ছিলাম যে পরের দিন আমার জাস্ট খুশিতে নাচানাচি করতে ইচ্ছে হচ্ছিল এবং সারাদিন নাচানাচি করেছি। আম্মা আসলে বিষয়টা দেখেছে এবং বলে কি যে কী হয়েছে, তো এরকম নাচানাচি করতেছিস কিছুদিন, আজকে ক্লাসেও গেলি না, কোনো কিছুই করলি না। তো আমি মূলত চাইছিলাম যে আমি যে বর্তমানে পড়তেছি পড়াটা শেষ করে তারপরে আমরা
বিয়ে শাদীর দিকে যাই। তবে যেহেতু আমরা যদি ওরকমভাবে অন্যরকমভাবে মেলামেশা করি তাহলে সেটা এক প্রকার জিনার সম্পর্কের দিকে যাবে। তো সেহেতু আগে বিয়ে করে নেওয়াই উচিত। পড়াশোনা তো করা যাবে, ওকে তো আমাকে আর খাওয়াতে হচ্ছে না বা ভরণ পোষণ করাও লাগতেছে না, কারণ ওদের ভরণ পোষণের কাজ ওরা নিজেরাই করে এবং সেহেতু ওইটাতে কোনো সমস্যা হয় না। তো তারপর আমি যেহেতু অনেক খুশি ছিলাম, এর পরের দিন রাত্রেবেলা ও আমার রুমে আসলো এবং আমি জাস্ট অপেক্ষা করতেছিলাম যে ও আমার কাছে কখন আসবে। মানে এক পলকের মধ্যে আমার দুনিয়া পুরো চেঞ্জ হয়ে গেল। তো ওর প্রতি তো আমার ফিলিংস ছিল, কিন্তু সেই ফিলিংসটা ভালোবাসার রূপান্তর হতে তো একটু সময় লাগবে, কারণ শুধুমাত্র ফিলিংস দিয়ে তো আর হয় না। তো ও প্রত্যেক দিন আমার কাছে আসতো এবং এসে আমার সঙ্গে গল্প গুজব করতো। যদিও আমরা সংযত ছিলাম, ও প্রথম দিন আমাকে জাস্ট জড়িয়ে ধরেছিল, এরপরে বিয়ের আগে আমরা আর কাছাকাছি যাইনি। ও দূরে বসে আমার সঙ্গে গল্প করতো এবং আমি ওর সঙ্গে গল্প করতাম। আমি শুধুমাত্র ওর দিকে তাকায় থাকতাম এবং ও আমাকে বলতো যে কি জানো এরকমভাবে তাকায় আসো কিসের জন্য, আমাকে দেখার কি আছে, আমাকে কি এর আগে কখনো দেখো নাই, কয়েকদিন ধরেই তো দেখতেছো। তো প্রত্যেকদিন একই কথা বলতো, আর আমার ওর দিকে তাকায় থাকতে এত ভালো লাগতো যে সত্যি কি এত পরিমাণ ভালোবেসে ফেলেছি কয়েকদিনের ব্যবধানে ওকে, যে সত্যি বলে বোঝানো সম্ভব না। আর আমি মাঝে মধ্যে হাসি পেত যে ওকে ভেবে যে এতদিন তাহলে তুমি একটা মেয়ে এসে যে আমার সঙ্গে ছিলে, কিন্তু একটা ছেলে এসেছে, কিন্তু তুমি যে একটা মেয়ে এরকম সুন্দর একটা মেয়ে সেটা আমি জানতেই পারিনি। জানলে হয়তো অনেক আগেই আমাদের প্রেম শুরু হতো এবং অনেক আগেই আমি তোমাকে প্রপোজ করতাম, তোমাকে ভালোবাসার কথা বলতাম। তো ও তখন বলতো আব্বা তাহলে ঠিকই বলেছিল যে মানুষেরা পরি দেখলেই প্রেমে পড়ে যায়। তো আমি তখন বললাম যে তোমার আব্বা বুঝি এইসব কথা বলছে। ও তখন হাসলো। তো এরকম করে আমাদের নিয়মিত দিন কাটতো। তো ও আসলে বলতো যে এরকমভাবে আব্বা বলতেছিল যে তোমার পরিবারের কথা জানাতে, এরকমভাবে আসলে মেলামেশাটা পছন্দ করতেছে না, যত তাড়াতাড়ি বিয়ে দেওয়া যায়, বিয়ে দেওয়ার পরে তারপর তোমরা যেরকমভাবে মেলামেশা করো এরকমটা বলেছে। তো আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে, দেখি কী করা যায়। তো এর পরের দিন আমি আম্মাকে ডেকে আম্মাকে বললাম যে আমি একটা কথা বলবো, তুমি আব্বাকে বলতে পারবা কিনা বা এটা আসলে সম্ভব কিনা। তো আব্বা বিষয়টাকে এত সহজে মেনে নিবে আমি ভাবতে পারিনি। তো আম্মাকে বলার পরে আম্মা বলে কি যে কি বলিস সত্যি। তো তখনও ও আমার সঙ্গে ছিল, ওই পরিমেয়টি আমার সঙ্গে ছিল এবং আসলে প্রেমিকা বলা চলে, ও আমার সঙ্গে ছিল এবং আমাকে আমি যখন বললাম যে এরকম একটা মেয়ে আছে, সে আসলে মানুষ না একটা জিন, আমি তার সঙ্গে বহু বছর পড়েছি এবং আমরা একে অন্যকে ভালোবাসি, ওর আব্বাও আসলে রাজি। তো তখন ও আমার আম্মার সামনে উপস্থিত হয় এবং উপস্থিত হওয়ার পরে আম্মা আসলে সত্যি চমকে যায় এবং বুঝতে পারে যে আসলে একটা জিন, এবং চোখের পলকে যে গায়েব হতে পারে সে তো একটা জিন হবেই, তাই না। তো ওকে দেখে আমার এত পছন্দ হয় যে এত সুন্দর বউ, আমি সত্যি তোর আব্বাকে দেখে আজকে এসে বলবো। তো আমি ওই দিন আমার নিজের ঘরেই ছিলাম না, যদি আব্বা এসে যদি কোনো কিছু বলে বা রাগ বাগ করে। তো আমি ওর সঙ্গে বাইরে ছিলাম, ও যেখানে থাকে সেখানে ছিলাম। আর ও বারবার বলতেছিল যে আমি গিয়ে দেখে আসতেছি যে কী বলতেছে তোমার আব্বা আম্মা। তো যখন আব্বা আম্মা কথা বলতেছিল তখন ও ওইখানে উপস্থিত ছিল এবং আব্বা সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়, বলে কি আচ্ছা ঠিক আছে মেয়েটাকে আসতে বলো। তো এর পরের দিন আমি ওকে নিয়ে আসি এবং আব্বা দেখে আব্বা নিজেও পছন্দ করে এবং দিনক্ষণ ঠিক করার জন্য ওই যে আমার যে জিন শ্বশুর মানে হচ্ছে ওর বাবা, ওকে আসার জন্য বলা হয় এবং ও আমাদের বাড়িতে আসে। তো ওর বাবা একজন নেককার জিন ছিল এবং মুসলিম জিন ছিল, সেও এরকমভাবে আল্লাহর ধর্মকর্ম পালন করতো এবং সব দিক দিয়ে তিনিও ধর্মে বিশ্বাসী ছিলেন এবং খুব ভালো একজন জিন ছিল। তো আব্বা তাকে দেখে রাজি হয়ে যায় এবং আমাদের বিয়ের দিনক্ষণ ঠিক হয় এবং পারিবারিকভাবে আমাদের ঘরেই ওর সঙ্গে আমার বিয়ের আয়োজন করা হয় ও রাতেই। এবং প্রথমবারের মতো আমি ওর সঙ্গে হচ্ছে বাসর ঘরে যখন যাই, ওর সঙ্গে প্রথমবারের মতো মিলন হবে আমার, মানে এটা ভেবেই আমার এত পরিমাণ ভালো লাগতেছিল যে আমি আসলে আমার বলে বোঝানো সম্ভব ছিল না, এত কী পরিমাণ আনন্দ লাগতেছিল। তো ও যখন আমাকে ওর কাছে টেনে নেয়, মানে ওর শরীর এত পরিমাণ নরম ছিল এবং ওকে যখন আমি আদর করতে শুরু করলাম, ওর মানে ওর ভিতরে ডুবে যাচ্ছিলাম আমি। যাই হোক, ওই রাতে আমাদের বাসর খুব ভালোভাবে কাটলো এবং তারপর থেকেই আমি ওর সঙ্গে সবসময় থাকতাম এবং যেহেতু আমরা দুজনেই হাফেজা ছিলাম, ও হাফেজা ছিল এবং আমি হাফেজ ছিলাম এবং আমাদের এরকমভাবে চলতে থাকে এবং ও আমার রুমেই থাকতো, আমার সঙ্গেই থাকতো এবং ঘরের বাইরে কখনো যেত না, কারণ ঘরের বাইরে আর কেউ জানতো না যে আমি বিয়ে করেছি, যেহেতু আমরা ওইখানে থাকতাম। তো তারপর আমার ওইখানকার পড়াশোনা শেষ হয়ে যায় এবং আব্বা আম্মা তখন গ্রামে শিফট করে এবং গ্রামে শিফট করার পরে আমার তো চাকরি যেখানে আমি সেখানে, তো আমি একটা মাদ্রাসার চাকরি নিই এবং আমরা একসঙ্গে থাকতে শুরু করি। এবং এর কয়েক বছর পরে আমাদের যখন বিয়ে হলো, বিয়ে হওয়ার কয়েক বছর পরে আমাদের প্রথম সন্তান হলো। তো এটা আসলে কতখানি বিশ্বাসযোগ্য তোদের কাছে হবে আমি জানি না, তবে ওর যখন অন্তঃসত্ত্বা হলো সেটা আমিও বিশ্বাস করতে পারিনি যে মানুষ এবং জিনের মিলনে কোনো সন্তান হওয়া সম্ভব। তো যাই হোক, এই তো আল্লাহর লীলা খেলা বা আল্লাহ চেয়েছেন বলে হয়েছে। তো
তো প্রথমে আমাদের খুবই ফুটফুটে একটা কন্যা সন্তান হয়েছে এবং এর আরও কয়েক বছর পরে 2-3 বছর পরে আমাদের আরেকটা ছেলে সন্তান হয় এবং এরপর থেকে কিন্তু আমরা এরকমভাবেই আছি। যেহেতু আব্বা ট্রান্সফার চাকরি রিটায়ারমেন্টের পরে এখানে চলে এসেছে আমাদের এখানে। তো এখানে আসার পরে কিন্তু আমরা এখানেই আছি। আব্বা মা গ্রামে থাকেন আর আমি হচ্ছে গিয়ে ওকে নিয়ে এখানে থাকি এবং আমার সন্তানদেরকে নিয়ে এখানেই থাকি। যদিও এখানে এরকমভাবে সবার সঙ্গে মেশে না বা কারোর সঙ্গে মেশার কোনোরকম কোনো রেওয়াজ নেই। তো এই কারণে হচ্ছে গিয়ে ও আসলে আমি ছাড়া কারো কেউ করলে গেট খোলে না। তো ও হয়তো গেট খোলার সময় আমাকে দেখেছে বা যেভাবেই হোক কোনো একটা জিনিস হয়েছে যার কারণে ও বিষয়টা আসলে বুঝতে পারেনি। তো তারপর যেটা হয়েছে সেটা আসলে এই ছিল ঘটনা এবং ওর সঙ্গে এখন পর্যন্ত আছি। তো তোর কাছে হয়তো বিশ্বাসযোগ্য নাও মনে হতে পারে। তো আমার আব্বা তখন বলে যে না, আমি সব বিশ্বাস করেছি এবং এটা অবিশ্বাস করার মতো কোনো কিছু না, আমিও জিন পড়িতে বিশ্বাস করি এবং এটা আসলে বাস্তব। তো যেহেতু তোর বউ, সেহেতু আমি তো তাকে দেখতে চাইবো না বা সে যাই হোক, তোরা সবসময় ভালো থাকিস। তবে এটা একটা আসলে পার্সোনাল ম্যাটার। তো সব মিলিয়ে আমি তোদের জন্য দোয়া করি। তবে আমি জিনিসটা দেখে সত্যি ভয় পেয়ে গিয়েছিলাম। আর তোরা যদি এরকমভাবে তোর বিয়ে হয়েছে সেটা কিন্তু আমি জানতাম না। তো আমরা ওইখান থেকে চলে আসার পরে তোদের সঙ্গে তার যোগাযোগ নেই। তো এই ছিল হচ্ছে গিয়ে আমার আব্বার সেই বন্ধুর ঘটনা, যেটা কিনা পরবর্তীতে আমি আব্বার কাছ থেকে শুনেছি অনেকবার বলার পরেও। ইভেন সেই মেয়েটিকে, মানে হচ্ছে আমার সেই কাকি, যে আমার আব্বার বন্ধুর যে বউটা, তিনি আসলে খুব সুন্দর ছিলেন। তাকে আমি দেখেছি, আমি যখন ছোটোবেলায় তাদের বাড়িতে যেতাম তখন আমি তাকে দেখেছি। অত্যাধিক রকম সুন্দর ছিল এবং আমার মূলত খটকা ছিল যে ওই বিষয়গুলো নিয়ে, যে তারা এরকমভাবে আচমকা গায়েব হয়ে যেত কীভাবে যখন খেলতে যেতাম। কয়েকবার আমি সেখানে গিয়েছি। তো এই ছিল হচ্ছে কি তার ঘটনা, যেটা কিনা আমি আমার আব্বার মুখ থেকে শুনেছি এবং হয়তো ঘটনাটা আপনার কাছে অনেক পেঁচানো লাগতে পারে, তবে এটা আমার কাছে এরকমই ছিল এবং আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আশা করি আপনাদের কাছে ঘটনাটি ভালো লাগবে। প্রিয় দর্শক, আমাদের আজকের ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। এরকম অনেক সময় হয় যে অনেক মাদ্রাসায় আমরা দেখি যে জিনেরা অন্যান্য স্বাভাবিক ছাত্রদের সঙ্গে পড়াশোনা করতে আসে, তবে এই ঘটনাটা একটু ব্যতিক্রম ছিল, অন্যরকম ছিল। আমার এখানে যত ঘটনা আসে সব ঘটনা থেকে একটু অন্যরকম ব্যতিক্রম ছিল। তো আশা করি আপনাদের কাছে আজকের ঘটনাটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদেরকে লাইক করবেন, কমেন্ট করবেন, কমেন্টে জানাবেন আপনার অভিমত এবং আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী এপিসোড নতুন কারোর জীবনের ঘটনা নিয়ে। আপনারা যদি আপনাদের জীবনের ঘটনা আমাদেরকে পাঠাতে চান, আমাদেরকে ইমেল করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস এই ভিডিও ডেসক্রিপশনে পাওয়া যাবে। তাহলে দেখা হবে পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ কণ্ঠে আমি আর যে ইমরান আপনাদের সঙ্গে ছিলাম। ধন্যবাদ সবাইকে।